দি স্টোরিজ অফ ডার্ক ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্পটি তন্ত্র নির্ভর গল্প। তারানাথ তান্ত্রিককে আপনারা সকলেই জানেন। স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্ট তারানাথ তান্ত্রিক চরিত্র পরবর্তী সময়ে তার সুপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কলমেও সুন্দরভাবে ফুটে উঠেছে তারানাথ তান্ত্রিক চরিত্রটি। তবে আজকে আমাদের গল্পটি তারানাথ তান্ত্রিক চরিত্র নয়, এটা একটি তান্ত্রিক চরিত্র, তবে অন্য তান্ত্রিক। শুনতে থাকুন আজকের গল্প গোলাপ শানের কলমে তান্ত্রিক ও মানুষ খেকো ডাইনি। ঘড়ির দিকে নজর পড়তেই আমি চমকে উঠলাম। রাত 11টা বাজে। এত রাত হয়ে গেছে। আজ অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তাই আজ একটু দেরি হয়ে গেল। তাড়াতাড়ি বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। কাজে ছাতা ছিল না। তাড়াতাড়ি দৌড়ে মা কালী শ্মশানে পৌঁছালাম। উপরের ছাউনিটা বেশ মজবুত না হলেও এখন এর থেকে ভালো ব্যবস্থা হওয়া অসম্ভব। বৃষ্টির ছাপটা হালকা হালকা আমার পায়ের ওপর এসে পড়ছে। মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজে শ্মশানটা কেঁপে উঠছে। বৃষ্টি আরো বেড়ে উঠল। এমনিতেই রাতের সময় এই শ্মশানে কেউ আসে না। প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পরেও বৃষ্টি থামল না। একা চুপ করে বসে আছি, শুধু বৃষ্টির ঝমঝম আওয়াজ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে আকাশটা বারবার উজ্জ্বল হয়ে উঠছে। গোটা কয়েক শেয়াল অনবরত ডেকে চলেছে, যেন তারা আসন্ন বিপদকে দেখতে পাচ্ছে। ধীরে ধীরে চারিদিক আরো অন্ধকার হয়ে উঠল। এবার আমার একটু ভয় করতে লাগলো। পকেট থেকে দেশলাইটা বার করে একটা সিগারেট জ্বালালাম। একটা লম্বা টান দিতেই মাথাটা ফুটফুটে হয়ে উঠল। এখন সমস্ত ভয় আমার কেটে গেল। এখন আর আমার কোনো চিন্তা নেই। গোটা কয়েক ব্যাঙ ডাকছিল। এই বৃষ্টির ঝমঝমে আওয়াজ, তার উপর ব্যাঙের গো গো শব্দ, মাঝে মাঝে বজ্রপাতের শব্দ, সবকিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর সন্ধ্যা। হঠাৎ অন্ধকার জঙ্গলের দিকে নজর পড়তে একটা শব্দ আমার কানে এলো, যেন কোনো ভারী বস্তু আমার দিকে এগিয়ে আসছে। আর শব্দ
শব্দটা শুনে আমার সমস্ত শরীর কেঁপে উঠল। আওয়াজটা কোনো মানুষের নয়, ওটা যেন একটা অপার্থিব আওয়াজ। ক্রমশ আওয়াজটা আমার দিকে এগিয়ে আসছে। না না, হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। যখন চোখ খুললাম, আমার সামনে কিছুই নেই, শুধু একজন সাধু দাঁড়িয়ে। জয় মা কালী। তার হাতে দুটো জ্বলন্ত কাঠ। সেই প্রথম দেখা কালীনাথ তান্ত্রিকের সাথে। জয় মা কালী। এই নাও, একটু জল খাও। ধন্যবাদ সাধুজি। আগে জল খাও, তারপর কথা হবে। আমি একটু জল খেয়ে বললাম, ধন্যবাদ সাধুজি। আজ আজ আপনি না থাকলে আমার কি হতো? আমি একজন সাধুতান্ত্রিক, আর সাধুতান্ত্রিক সবসময় চাই কোনো মানুষের ক্ষতি না হয়। তবে কিছু সাধু আছে যারা শুধু মানুষের ক্ষতি করে। তুমি এই আগুনের সামনে এসে বসো। আগুন থাকলে কোনো ভয় নেই। বসো। আসছি আমি, দাঁড়াও। সাধুজি উঠে গিয়ে হাতে কিছু একটা নিয়ে এলেন। তারপর বললেন, এই নাও সিগারেটটা। সাধুজি, আর আপনার? আমি এটা নেব। সাধুজি কলকেতে একটা লম্বা টান দিয়ে তারপর বলতে শুরু করলেন, আমি এই শ্মশানে 3 দিন আগে এসেছি। আমি যাচ্ছিলাম সুন্দরবনের পুরনো মা কালী মন্দিরে। সেখানে কিছু তান্ত্রিক আছে, তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমি কিছু বললাম না। আমি অনেক সাধু দেখেছি, কিন্তু এত ভালো সাধু এই প্রথমবার দেখলাম। সাধুজি দেশলাইটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও দেশলাইটা। তাড়াতাড়ি দেশলাইটা জ্বালিয়ে 2 টান দিলেই সব চিন্তা কেটে যাবে। তাড়াতাড়ি সিগারেটটা জ্বালিয়ে একটা লম্বা টান দিলাম। সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে যাচ্ছে। সেই দিকে তাকিয়ে সাধুজি বলল, মানুষের জীবন ওই সিগারেটের ধোঁয়ার মতোই, সব সময় ওপরে উঠতে চাই। যত টাকা থাকে আরো বেশির আশায় থাকে, কিন্তু এক সময় ওই ধোঁয়ার মতোই অদৃশ্য হয়ে যায়। বৃষ্টি থামতেই আমি উঠে পড়লাম। বললাম, ঠাকুরমশাই, অনেক রাত হলো, এবার আমাকে বাড়ি যেতে হবে। কিছু মনে করবেন না যেন। আরে না 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 না, আমি একজন সাধুতান্ত্রিক। আমরা এভাবেই শ্মশান মন্দিরে ঘুরে জীবন কাটাই। তবে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই ওই যে ওই আলোটা দেখতে পাচ্ছেন, ওখানেই। মানে ওই কানাইডাঙ্গায়? হ্যাঁ, কিন্তু
আপনি জানলেন কিভাবে? এই অন্ধকার রাতে তুমি এতটা রাস্তা একা কিভাবে যাবে? না, এটা আমাদের খুবই চেনা রাস্তা, কোনো অসুবিধা হবে না। না, একা তোমাকে যেতে হবে না, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো। কিন্তু ঠাকুরমশাই, এই অন্ধকারে আপনি একা আসবেন কি করে? আমার নাম কালীনাথ তান্ত্রিক, আমার চিন্তা তোমায় করতে হবে না। আমি অনেক শ্মশানে ঘুরে ঘুরে অনেক তন্ত্র সাধনা করেছি। 10 মহাবিদ্যায় আমি কত উচ্চ মার্গের তন্ত্র সাধনা করেছি। আমাকে ভয় দেখানো অতটা সহজ নয়। চলো তাড়াতাড়ি। সাধুজি আমাকে বাড়িতে পৌঁছে দিলেন। সকালে ঘুম থেকে উঠেছি, আমার স্ত্রী ঝুমা বলল, রাতে হরিপদ কাকা খুন হয়েছে, গ্রামে সবাই তাকে দেখতে গেছে। আমি দ্রুত হেঁটে জলার কাছে পৌঁছালাম। গ্রামের লোকজন হইচই করছে। সবাইকে একটু ঠেলে এগিয়ে যেতেই, দেখি আপনারা একটু সরুন সরুন, সরুন একটু, হ্যাঁ সরুন। দেহটাকে দেখতে পেলাম এবং দেহটাকে দেখতেই আমার সমস্ত শরীর একেবারে কেঁপে উঠল। মাথা কাটা, পায়ের আঙুল আর হাতের আঙুলগুলো কাটা, তবে মাথাটা পাওয়া গেলেও হাতের আঙুল আর পায়ের আঙুল পাওয়া যায়নি। পাশ থেকে একজন বলল, এর মানে রাত্রি এই খুনটা হয়েছে, হরিপদ বাবুকে কে মারলো? তার মানে আমি এই রাস্তা দিয়ে যাওয়ার পরেই হরিপদ কাকাকে খুন করেছে। এতক্ষণে পুলিশ এসে হাজির হয়েছে। ইন্সপেক্টর চেঁচিয়ে বললেন, আপনারা সবাই চুপ করুন। ও মাই গড, ভেরি স্ক্যারি। কে দেখেছিল এই লাশটাকে? ভিড়ের মধ্যে থেকে একটা রোগা ছেলে বলল, স্যার, আমি, হ্যাঁ স্যার, সকালবেলায় কাজে যাচ্ছি, তখন 7টা বাজে হবে, দেখি ওইখানে কিছু কাক কা করছে। আমি চলে যাচ্ছিলাম, তখন মনে পড়ল এখানে তো কাক আসার কথা নয়। তারপর সামনে ঠিক আছে, কথাগুলো শুনে একবার মনে হলো পুলিশকে বলে দিই এই খুন একজন সাধু করেছে। তারপর মনের মধ্যে সাধুজির জন্য একটু দয়া হলো। যে লোক আমাকে বাঁচালো সে কোনো মানুষকে খুন করবে? হয়তো হরিকাকার সাথে সাধুজির কোনো পুরনো শত্রুতা ছিল। যাই হোক, নিজের চোখে দেখলে ঠিক ছিল। তাড়াতাড়ি দ্রুত মা কালী শ্মশানে পৌঁছালাম। পৌঁছে দেখি সাধু নেই, শ্মশান খালি। এবার সব স্পষ্ট, এই সাধুই হরিপদ কাকাকে খুন করেছে, তারপর পালিয়ে গেছে। পুলিশকে এই ব্যাপারে বলতেই হবে। দ্রুত শ্মশান থেকে বেরিয়ে গ্রামের দিকে আসছি, একটা চেনা আওয়াজ আমার দিকে ভেসে এলো। কি কিছু দরকার আছে নাকি? আমি চমকে উঠলাম, এটা তো সাধুজির আওয়াজ। আবার শ্মশানের ভেতরে গেলাম। কিছু বলার আগেই সাধুজি একটু হেসে বলল,
তোমাদের গ্রামে একটা খুন হয়েছে শুনলাম। হ্যাঁ সাধুজি, ওটা আমার কাকা, হরিপদ কাকা ওটা। তা খুনটা কে করেছে বা পুলিশ কি বলছে? পুলিশ বলছে গ্রামের মধ্যেই কেউ খুনটা করেছে। খুনটা কেউ রাগেই করেছে, হয়তো কাকার সাথে কারোর শত্রুতা ছিল। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। একটু পরেই সাধুজি এলেন, হাতে একটা বাঁশের লাঠি, কিন্তু তার মাথায় একটা নরকটি, গলায় 4-5টা রুদ্রাক্ষের মালা। সাধুজি ভুরুটাকে কুঁচকে কিছু একটা চিন্তা করার পর বলল, আমি যখন তোমাকে গ্রামে ছেড়ে আসছি তখন একটা আলো দেখতে পাই মাঠের ঠিক ওই মাঝখানে, ঠিক যেখানে তোমার কাকা হরিপদবাবু খুন হয়। তবে আলোটা কেউ একজন নিয়ে যাচ্ছিল। ঠিক তারপরে একজন মেয়ে ঘুমটা দিয়ে আগে যাচ্ছিল, তার পিছনে একটা লোক যাচ্ছে। আমি রাতে ব্যাপারটাকে অতটা ধ্যান দিইনি, কারণ রাত হয়েছে, মানুষ হয়তো কোনো দরকারে যাচ্ছে। কিন্তু এখন বুঝলাম ব্যাপারটা। তা তুমি গিয়েছিলে সেখানে? হ্যাঁ ঠাকুর, গিয়েছিলাম। হাত আর পায়ের আঙুলগুলো কাটা, হাতের আঙুলগুলো পাওয়া যায়নি, মাথাটা পাওয়া গেছে। আচমকাই সাধুজির ভুরু কুঁচকে গেল। ওপর দিকে তাকিয়ে কোনো একটা গম্ভীর চিন্তায় ডুবে গেছেন সাধুজি। কিছুক্ষণ পর বললেন, যেটা আমি ভাবছি ঠিক তাই। কি সাধুজি? এই গ্রামে যখন প্রথম দিন আসি একটা অদ্ভুত বিপদের আশঙ্কা পাই। কি সেই বিপদ তখন বুঝতে পারিনি। মনের মধ্যে কেমন একটা অস্বস্তি শুরু হয়েছিল। সেই জন্য আমি এই শ্মশানে থাকতে শুরু করি। দাঁড়াও, এই মালাটা পরে থাকো, এটা তোমাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে। যাই হোক না কেন, মালাটা সবসময় তুমি গলায় রাখবে। আশা করি ঠাকুর তোমাকে রক্ষা করবে। আমি উঠে পড়লাম, যদিও আমি এসব জিনিসে বিশ্বাস করি না, তবুও প্যান্টের পকেটে রেখে দিলাম। রাত তখন 11টা বাজে। সমস্ত গ্রাম নিস্তব্ধ। একটা পায়ের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তবুও বাইরে বেরোনোর সাহস হলো না। তাড়াতাড়ি ছাদে উঠে পড়লাম, কারণ খুনি এখানে পৌঁছাতে পারবে না। এতক্ষণে পায়ের আওয়াজটা কমে এসেছে। অন্ধকারে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কিছুই দেখতে পেলাম না। এবার একটু বিরক্ত হয়েই বললাম, ধুস শালা, এত রাতে সবাই ঘুমাচ্ছে, আর আমি জেগে গ্রাম পাহারা দিচ্ছি। হঠাৎ ঝুমা কখন পিছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। ঝুমা বলল, তুমি এত রাতে ছাদে কি করছো? ছাদে কি করছি সেটা তোমার জানার দরকার নেই। এমনিতেই গ্রামে একটা খুন হয়েছে,
তাতে কি হয়েছে? আমি এখন ছোট খোকা নয়, কোনটা ভালো কোনটা খারাপ সব আমার জানা আছে। ঠিক আছে, আমি গিয়ে শুয়ে পড়ছি। ঝুমা চলে যেতেই একটু খারাপ লাগলো। বিনা কারণেই ওকে এতগুলো কথা বললাম। নিচে আসতে যাচ্ছি, আবার পায়ের আওয়াজটা আমার কানে ভেসে এলো। ক্রমশ আওয়াজটা এগিয়ে আসছে আমাদের বাড়ির দিকে। আরো কাছে আসতেই চমকে উঠলাম, সাধুজি! কিন্তু এত রাতে সাধুজি এখানে কি করছে? আমি কিছু না বলেই ছাদেই বসে চুপ করে ব্যাপারটা দেখলাম। ধীরে ধীরে সাধুজি শ্মশানের দিকে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। তাড়াতাড়ি আবার সাধুজির কাছে গেলাম। দেখলাম সাধুজি চোখ দুটো বন্ধ করে অনবরত মন্ত্র পাঠ করে চলেছে। ও মাঝে মাঝে আগুনে কিছু একটা জিনিস ছুড়ে দিচ্ছে। স্বাহা ওম ক্লিং ক্লিং ফট স্বাহা ওম ক্লিং ক্লিং ফট প্রায় 10 মিনিট পর ওম সাধুজি চোখ ক্লিং খুলল। ক্লিং ফট তারপর স্বাহা। বলল, আরে তুমি, তা অত রাতে কাল তুমি ছাদে কি করছিলে? না মানে রাত্রিরে একটা পায়ের আওয়াজে ঘুমটা ভেঙে যায়, তবে ছাদে উঠে দেখি কেউ নেই। গভীর রাতে শুধু মানুষ চলাফেরা করে না, তার সাথে ভূত প্রেত ডাইনি পিশাচ সবকিছুই রাতে ঘোরাফেরা করে। আর তোমার গলার মালাটা কোথায়? ঠাকুরমশাই পকেটেই আছে। তুমি ওটাকে গলায় দাও না কেন? সাধুজির কথা শুনে মালাটা গলায় পরে নিলাম। কিন্তু বাড়িতে যেতেই ঝুমা বলল, ও বাবা, খোকাকে ভয় করছে বুঝি? না মানে মা কালী শ্মশানে একটা সাধু জোর করেই এটাকে আমাকে পরিয়ে দিয়েছে। রাত প্রায় 1টা বাজে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। পাশ ফিরে দেখি গলাটা গরম লাগছে। অন্ধকারে গলায় হাত দিয়ে চমকে উঠলাম। সাধুজির মালাটা গরম হয়ে উঠেছে। মনে হচ্ছে মালাটাকে কেউ যেন গরম জলে ডুবিয়ে আমার গলায় পরিয়ে দিয়েছে। সারা রাত আর ঘুম এলো না, জেগেই সারা রাত কেটে গেল। সকাল 6টা বাজতেই আবার সাধুজির কাছে গেলাম। সাধুজি বসেছিলেন। আমাকে দেখে একটু হেসে সাধুজি বলল, আরে এসো এসো, তা এত সকালে? ঠাকুরমশাই, আপনাকে কিছু বলার ছিল। এটাই না, তোমার গলার মালাটা গরম কেন? কিন্তু আপনি জানলেন কি করে? আমি সব জানি। ওটা গরম যখনই হবে তখন তুমি বুঝবে তোমার আশেপাশে বিপদ আছে, আর ওটা তোমাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করবে। তুমি ওটাকে গলা থেকে কখনো খুলবে না,
আশা করি তোমার কোনো ক্ষতি হবে না। এই কদিন রাতে আমার ঘুম আসে না। একটা অজানা ভয় আমাকে বারবার যেন আক্রমণ করছে। তুমি এখনো ঘুম যাওনি? না, এই কদিন আমার এমনি ঘুম আসছে না। রাতে কেমন যেন একটা আমাকে ভয় করে। কিসের ভয় কিছুই বুঝতে পারি না। সকালে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ হরিপদ কাকার ছেলের সাথে দেখা হলো। ওই 10-11 বছর বয়স। সে বলল, শঙ্করদা, শঙ্করদা, দাঁড়াও, দাঁড়াও, তোমাকে তোমাকে কিছু বলার আছে। রাতে রাতে একটা মেয়ে তোমাদের ওই দিক থেকে আসছিল। আমি জল খেতে উঠেছি, হঠাৎ পায়ের নুপুরে ঝমক ঝমক শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। রাতে ভয়ও লাগছিল। তারপর আমার মনে হলো দেখি আওয়াজটা কোথা থেকে আসছে। তাড়াতাড়ি জানলা দিয়ে দেখি একটা একটা সাদা কাপড় ঢাকা অন্ধকারে কেউ একটা চলে যাচ্ছে ওই ওই শ্মশানের দিকে। আমি আমি ভয়েতে কিছু দেখতে পারিনি শঙ্করদা, তবে ওই শ্মশানের দিকে একটা কাপড় পরে কেউ চলে গেল। আমি বুঝতে পারলাম, হ্যাঁ, ওইটা একটা মেয়ে শঙ্করদা। ওই আমার বাবাকে খুন করেছে শঙ্করদা। ওইটা মেয়ে, ওই আমার বাবাকে খুন করেছে শঙ্করদা। আমি সেদিনই সন্ধ্যাবেলায় সাধুজিকে সমস্ত কথা বললাম। সাধুজি কথাগুলো শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে চুপ করে থাকলেন। তারপর বললেন, তোমার কাকার ছেলে যা দেখেছে সেটা সব সত্য। প্রথম দিন যখন আমি ওই গ্রামে যাই, একটা পচা গন্ধ আমার নাকে আসে। তার 2 দিন পর রাতে তোমার সাথে এই শ্মশানে আমার দেখা হয়। তোমাকে একা ছাড়িনি, কারণ ওই শেয়ালগুলো নয়। তার কারণ হলো এই গ্রামে রাতে একটা দুষ্টু শক্তি ঘুরে বেড়াচ্ছে। এরা শুধু মানুষের ক্ষতি করে। এদের ঠিক সময়ে থামাতে না পারলে এরা সমস্ত গ্রাম ধ্বংস করে দেয়। তবে এরা শুধুই আজ থাক, তুমি যাও, সন্ধ্যা হয়ে আসছে। তবে এই মালাটা কিন্তু তুমি খুলবে না, ওটাই তোমার প্রাণ রক্ষা করবে। এই কদিন রাতে আমার ঘুম আসছে না, যেন কোনো একটা অজানা বিপদ আমাকে ঘিরে ধরেছে। কি সেই বিপদ আমি বুঝতে পারছি না। বিছানাতে পাশ ফিরে দেখতেই চমকে উঠলাম, ঝুমা নেই। ধীরে ধীরে উঠে দরজাটা খুললাম। বারান্দায় একেবারে অন্ধকার। সেইখানে চেয়ারে যেন কেউ বসে আছে। একটু এগিয়ে যেতেই দেখলাম ঝুমা। ঝুমা সেখানে বসে কাঁদছে। ঝুমা, এত রাতে তুমি এখানে বসে? যেদিন থেকে তুমি এই মালাটা পরেছ, তারপর থেকেই আমাদের বিপদ আর বিপদ। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আমি রাতে ঘুমাতে পারি না, আমার খুব ভয় করে।
আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আমায় ভুলে যাবে না তো? ঝুমা, তোমার কোনো চিন্তা নেই, আমি সবসময় তোমার সাথেই আছি। এই পৃথিবীর কোনো শক্তি নেই তোমার কেউ ক্ষতি করবে। শঙ্করদা, শঙ্করদা, দরজা খোলো, শঙ্করদা। সকালে দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই দেখি শিবু। কি ব্যাপার রে, এত সকালে? হরিপদ কাকার ছেলে মারা গেছে। কি? আমি চমকে উঠলাম। তাড়াতাড়ি গিয়ে দেখি সেই একইভাবে খুন করা হয়েছে। যেভাবে হরিপদ কাকাকে খুন করা হয়েছিল ঠিক সেইভাবেই এই খুনটাও করা হয়েছে। মাথাটা কাটা, পায়ের এবং হাতের আঙুলগুলো কাটা। আশেপাশের লোকের চেঁচামেচি চলছিল এবং পাশ থেকেই একজন বলল, ভগবান বাঁচান। আমি তাড়াতাড়ি দ্রুত শ্মশানে গিয়ে ব্যাপারটা সাধুজিকে বললাম। সাধুজি ঘটনাটা শুনে আকাশের দিকে একভাবে কিছুক্ষণ তাকিয়ে কিছু একটা চিন্তা করে তারপরে বললেন, এটা কোনো মানুষের কাজ নয়, এটার পিছনে রাক্ষসী ডাইনির হাত রয়েছে। প্রথমে হরিপদ, তারপর তার ছেলে, এদের দুজনকেই ওই রাক্ষসী খুন করেছে। খুন দেখেই বোঝা যায় কি ভয়ঙ্কর রাগে এদের খুন করা হয়েছে। এর পিছনে একটা কারণ আছে। তবে যাই হোক, এই রাক্ষসীকে আমি শেষ করেই বিদায় নেব। ওখান থেকে চলে এলাম। এমনিতেই দুটো খুন হয়েছে, রাতে ঘরের বাইরে কেউ যায় না। শব্দটা শুনেই ঘুমটা ভেঙে গেল। আওয়াজটা আসছে পাশের কামরা থেকেই। আস্তে আস্তে আমি উঠে দেওয়ালে কান রাখলাম। ইঁদুরের আওয়াজ নাকি? না, এটা ইঁদুরের আওয়াজ তো নয়। কোনো জিনিস চিবালে যেরকম শব্দ হয় ঠিক তেমন, যেন কেউ হাড় চিবাচ্ছে। এত রাতে ঝুমা খাচ্ছে কিছু, কিন্তু এত রাতে তাহলে হাড় চিবানোর আওয়াজ কোথা থেকে আসছে? আস্তে আস্তে আমি পাশের জানালার দিকে পৌঁছাতেই এক মুহূর্তে আমার ভয় একটা আতঙ্কে পরিণত হলো। কারণ ওই ঘরে ঝুমা নেই, তার বদলে একটা রাক্ষসী। হাতের নখগুলো বড় বড়, সমস্ত শরীর শুকিয়ে গেছে, চোখ দুটো সাদা, সমস্ত শরীরে কাঁটায় ভর্তি, মুখ দিয়ে গড়াচ্ছে রক্তের ধারা, হাতে রয়েছে কাটা আঙুল, সেগুলোকে চিবাচ্ছে। তাহলে কি ঝুমাই রাক্ষসী? না, না, হতে পারে না। ধীরে ধীরে আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। ওর
ওঠো, এখনো শুয়ে আছো কেন? ঝুমার আওয়াজটা কানে আসতেই ঘুমটা ভেঙে গেল। বললাম, ঝুমা, সকাল হয়ে গেছে? সকাল 8টা বাজে? তাড়াতাড়ি বাজারে যাও, আজ মুরগির মাংস নিয়ে আসবে। এই কদিন সবজি আর ভালো লাগে না। হ্যাঁ। তাড়াতাড়ি আমি সাধুজির কাছে গেলাম। আমি যেতেই সাধুজি একভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি কিছু বলার আগেই কাল রাতে যেটা তুমি দেখেছো সেটা সত্য। তোমার সাথে যেই মেয়েটা থাকে সেটা তোমার স্ত্রী ঝুমা, ঠিক? হ্যাঁ। 3 মাস আগে তোমার বিয়ে হয়, ঠিক? হ্যাঁ। 1 মাস আগে হঠাৎ তোমার স্ত্রী ঝুমা খুব অসুস্থ হয়ে পড়ে। গ্রামের সবাই মনে করে তার মৃত্যু হয়েছে, কিন্তু একটা সাধু এসে একটা মন্ত্র পড়লে সে আবার পুনরায় জীবিত হয়ে ওঠে। কিন্তু সাধুজি, আপনি এ কথা জানলেন কি করে? যেদিন রাতে আমি তোমাকে বাড়ি ছেড়ে আসি, ঠিক সেই সময় তোমার কাকা হরিপদ বাবুর সঙ্গে আমার দেখা হয়। তাকে সব কথা জিজ্ঞাসা করে জানতে পারি, কিন্তু সেই রাতেই হরিপদ বাবুর খুন করা হয়। খুন এই জন্য করা হয়, হরিপদ বাবু বুঝতে পেরেছিলেন যে তোমার স্ত্রী ঝুমা আর বেঁচে নেই। তারপরের দিন সকালে তোমাকে যে মালাটা দিয়েছিলাম সেটা কোনো সাধারণ মালা নয়। ওটা আমার গুরু ও আমার দাদা শ্রী তারানাথ তান্ত্রিক আমাকে দিয়েছিলেন 30 বছর আগে। যদি তুমি ওই মালাটা না পরতে তাহলে তোমার মৃত্যু নিশ্চিত ছিল। তুমি যেদিন বলেছিলে সাধুজি, আমার মালাটা রাতে গরম হয়ে উঠেছিল। তখন আমি বুঝতে পারি যে তোমার স্ত্রী ঝুমাই রাক্ষসী, কিন্তু এটা যতক্ষণ তোমার গলায় থাকবে তোমার কেউ ক্ষতি করতে পারবে না। এই মালাটাই তোমার প্রাণ রক্ষা করেছে। সাধুজি, ঝুমাকে ফিরিয়ে আনা যাবে? না, সে আর বেঁচে নেই। বেঁচে আছে শুধু তার শরীর। আজ রাতেই আমরা একটা তন্ত্র সাধনা করব। 10 মহাবিদ্যা তন্ত্র সাধনা, যে তন্ত্র সাধনা বড় বড় তান্ত্রিকরা করতে ভয় করেন, সেই তন্ত্র সাধনা আমরা করব। এই ডাইনিকে থামানো যাবে, নচেত এই ডাইনিকে থামানো অসম্ভব। কিছু জিনিসপত্র লাগবে, সেগুলো তুমি এনে দেবে, এবং আমরা ঠিক রাত 10টার সময় মা কালী শ্মশানে ওই বিশেষ তন্ত্র সাধনা করব। ঠিক তখন রাত 10টা বাজে। আগুন দাউ দাউ করে জ্বলছে। সাধুজি মন্ত্র পাঠ করে চলেছেন। ক্লিম ফট স্বাহা, ওম ক্লিম ক্লিম ফট স্বাহা, ওম ক্লিম ক্লিম ফট স্বাহা, ওম ক্লিম ক্লিম ফট মাঝে মাঝে গাওয়া ঘি আর চন্দনের টুকরো ওই আগুনে ছুঁড়ে দিচ্ছেন। ফট স্বাহা, ওম ক্লিম ক্লিম ফট ঝুমাকে একটা ত্রিশূলের গণ্ডির মধ্যে বন্দি করে রাখা আছে।
রেখাটা তৈরি করেছিলেন সাধুজি একটা বিশেষ মন্ত্র পড়ে। হঠাৎ আমার দিকে ঝুমা অনেকক্ষণ তাকিয়ে আছে। তার চোখের দিকে তাকিয়ে আমার চোখে জল আটকাতে পারলাম না। ঝুমাও আমার দিকে তাকিয়ে অনবরত কেঁদে চলেছে। কাঁদতে কাঁদতে ঝুমা বলল, শঙ্কর, তুমি আমাকে বাঁচাও। শঙ্কর, তুমি আমাকে বাঁচাও। বাঁচাও আমাকে শঙ্কর। শঙ্কর, তুমি আমাকে বাঁচাও। বাঁচাও আমাকে শঙ্কর। এবার আমার মনের মধ্যে দয়া হলো। না, এইভাবে আমি ওকে একা ছাড়তে পারি না। ধীরে ধীরে আমি এগিয়ে গেলাম ওই গণ্ডির দিকে। ঝুমা এখনো মাথা নিচু করে কাঁদছে। ত্রিশূলগুলো সরাতে যাব, এমন সময় সাধুজি জ্বলন্ত পোড়া কাঠ গণ্ডিতে ছুঁড়ে দিল। জয় মা কালী। সঙ্গে সঙ্গে গণ্ডির ভেতরটা জ্বলে উঠল। ঝুমার আওয়াজ এবার বদলে যাচ্ছে একটা পৈশাচিক আওয়াজে। কেঁপে উঠছে শ্মশানটা। ধীরে ধীরে ঝুমার শরীর বদলে যাচ্ছে একটা অন্য রূপে। সাধুজি জোরে জোরে মন্ত্র পাঠ করেই চলেছে। ভট স্বাহা, ওম ক্লিম ব্লিম ভট স্বাহা, ওম ক্লিম ব্লিম ভট স্বাহা। এখন যেটা এই গণ্ডির মধ্যে আছে সেটা কোনো জীবন্ত মানুষ নয়, একটা কঙ্কাল। ধীরে ধীরে সমস্ত কঙ্কাল একটা কালো ছায়ে পরিণত হলো। ওম ক্লিম ব্লিম ভট স্বাহা, ওম ক্লিম ব্লিম ভট স্বাহা। সবকিছু শান্ত হওয়ার পর সাধুজি বলল, এবার এই ছাইটা গঙ্গায় ভাসিয়ে দেবে, আর তুমি আমার সাথে কিছুদিন এই শ্মশানেই থাকবে। তুমি আমার সাথেই থাকবে। একটা কথা আমি বুঝতে পেরেছি, এই যেমন ধরো এখন ঝুমা চলে গেল, এর আগে আমার বাবার দাদা, তার বাবা অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু কিছুদিন পরে আমাদেরও যেতে হবে সেই অজানা গন্তব্যে। সেখানে আবার আমরা সব একসাথে মিলিত হব। তাই একটা কথা শঙ্কর, তুমি মনে রাখবে, মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে মুক্তি। শুনছিলেন গোলাপশানের লেখা গল্প তান্ত্রিক ও মানুষ খেকো ডাইনি। আজ বিশেষ ধন্যবাদ আমাদের লেখিকা গোলাপশানকে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। দেখা হবে সামনের সপ্তাহে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।